শুরু করি। আজকে হচ্ছে 8 চ্যাপ্টার, পর্যায়বৃত্ত গতি মনে হয়। একটু মনোযোগ দিও। ফার্স্টে আসি নর্মাল কিছু জিনিসপত্রতে, যে হচ্ছে পর্যায়বৃত্ত জিনিসটা কি। বইতেই আছে, রিডিং করলেও বুঝতে পারবা, না পড়লে আমি বুঝিয়ে দিচ্ছি। যে কোনো যে জিনিসের রিপিটেশন হয় সেটাকে পর্যায়বৃত্ত বলা হয়ে থাকে বা পর্যায়বৃত্তি। তো এই পর্যায়বৃত্তির মধ্যে হচ্ছে দুইটা ভাগ, একটা হচ্ছে স্থানিক পর্যায়বৃত্তি, একটা হচ্ছে কালিক পর্যায়বৃত্তি। স্থানিক পর্যায়বৃত্তিটা কি? তোমরা হচ্ছে পর্যায়বৃত্তের ধর্ম সংজ্ঞা পড়ে আসছো, যে কোন একটা বস্তুর গতি যদি এমন হয় যে গতিপথে একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করবে। মানে লাইক এই যে সাপোজ ধরো একটা ফ্যান, এই ফ্যানটা এই দিক বরাবর ঘুরতেছে, তাহলে এর এই পয়েন্টটা নির্দিষ্ট একটা সময় পর পর ঠিক আবার এই দিক থেকে আসবে না। এই ফ্যান পাখাটা ঘুরে এখানে আসবে, এখানে আসবে, দেন আবার এখানে আসবে। তার মানে একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে। এটা যদি আমরা বেস লাইন ধরি, তাহলে এই পয়েন্টটা প্রত্যেকটা সময় পর পর, একটা নির্দিষ্ট সময় পর পর সবসময় এই দিক থেকে অতিক্রম করবে। এটাকে বলা হচ্ছে স্থানিক পর্যায়বৃত্তি। আর কালিক পর্যায়বৃত্তিটা কি? কালিক পর্যায়বৃত্তিটা হচ্ছে যদি একটা কোনো ফাংশনের মান হয়, সাপোজ ধরো কোনো একটা ফাংশন দেওয়া আছে, তোমার সাপোজ ধরো y ইকুয়ালস টু সামথিং 3x প্লাস 9 বা সামথিং, কোন একটা ফাংশন দেওয়া আছে। সেই ফাংশনের মধ্যে যদি আমরা ভ্যালু ইনপুট করি, সেই আলটিমেট আমাদের সবসময় একই ভ্যালু রিটার্ন করবে। সবসময় যদি একই ভ্যালু রিটার্ন করে, আমরা যে ইনপুটই দেই না কেন সেই ইনপুটের জন্য আউটপুট আমাদের সেম আসে, তখন সেটাকে বলা হচ্ছে কালিক পর্যায়বৃত্ত। আচ্ছা, এই কালিক পর্যায়বৃত্তির কিছু কিছু উদাহরণের মধ্যে আমি একটা উদাহরণ তোমাকে দিতে পারি। যে সাপোজ ধরো সময়ের ফাংশন, যে 1 আওয়ার, এই 1 আওয়ার সময়ের ফাংশনের মধ্যে তুমি যাই যত কিছু ইনপুট দাও না কেন, এটাকে যদি সেকেন্ডে আমরা প্রকাশ করি তাহলে কত হবে? সরি, 1 মিনিট, আওয়ার না মিনিট ধরো, তাহলে সেটা হবে 60 সেকেন্ড। যে এই মিনিটের ফাংশনটার মধ্যে তুমি যাই ইনপুট করো না কেন, এই মিনিটের ফাংশনটার আলটিমেট আউটপুট সেকেন্ড হিসাবে কত? 60 সেকেন্ড। এটা কখনো চেঞ্জ হবে না। ওকে, এখন টাইপ, আপনারা কি কথাগুলো বুঝতে পারতেছেন? নাহলে কিন্তু আমার একটু বইলেন। সবাই ঘুমাইতেছে, আমি ক্যারে কি যে পড়াই। ভাই কথা বুঝি, লেখা বুঝি। আমার কথা বুঝতেছো না? ভাই কথা ক্লিয়ার, ভাই লেখা ক্লিয়ার না। আচ্ছা, কথা ক্লিয়ার, লেখা ক্লিয়ার না। এই ভাই, আমি তো লেখা এখনো পর্যন্ত ফুল স্পষ্ট দেখতে পাচ্ছি। আচ্ছা, টাইপ 2 টাতে আসি, যে পর্যায়বৃত্ত গতি। এটা কি ভাই নতুন চ্যাপ্টার? নতুন চ্যাপ্টার। আয় হায়, আচ্ছা, দুইটা পর্যায়বৃত্ত চ্যাপ্টার গতি। কেমনে শেষ হলো কিচ্ছু বুঝলাম না। তুমি বুঝবাও না, তুমি এখনো শুয়েই আছো ভাই। চ্যাপ্টারটা অনেক মজার, চ্যাপ্টারটা পড়ে যাওয়া অনেক মজা লাগবে। আচ্ছা, পর্যায়বৃত্ত গতিটা জিনিসটা কি? ওই যে সেম যে উদাহরণটা দিছি, যে একটা বিন্দু, কোনো বস্তুর গতি এমন হয় যে কোনো একটা নির্দিষ্ট বিন্দু নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, তখন সেটাকে বলা হচ্ছে পর্যায়বৃত্ত গতি। আচ্ছা, পর্যায়বৃত্ত গতির আরেকটা সিম্পল উদাহরণ যদি দেই, সাপোজ ধরো এটা হচ্ছে আমাদের সূর্য, আমাদের এই পৃথিবী এখান থেকে সূর্যকে আবর্তন করতেছে। আচ্ছা, পৃথিবীর এই বিন্দুটাকে যদি আমরা বেস লাইন ধরে রাখি, এটা যদি বেস লাইন হয়ে থাকে, তাহলে পৃথিবী এই বিন্দুটাকে কেন্দ্র করে, মানে এই কক্ষপথকে কেন্দ্র করে, সূর্যকে কেন্দ্র করে এই কক্ষপথে সবসময় এইভাবেই ঘুরবে। সবসময় সে এইভাবে ঘুরে এদিক থেকে অতিক্রম করবে। আচ্ছা, অতিক্রম করলে এবং কত দিন পর পর করবে? 365 দিন পর পরই এ হচ্ছে অতিক্রম করবে। তার মানে এই যে হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করছে, তার মানে এই যে গতিটা, সেটাকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে পর্যায়বৃত্ত গতি। আচ্ছা, এইটা বোঝার জন্য এই যে আমরা দিন আনছি, যেটাকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে পর্যায়কাল। মানে তার একটা পূর্ণ স্পন্দন বা পূর্ণ দোলন বা পূর্ণ পথ অতিক্রম করতে যে সময় লাগে, পর্যায়কাল জিনিসটা হচ্ছে
পূর্ণ স্পন্দন, পূর্ণ দোলন বা পূর্ণ পথ, এই পুরাটুকু পথ অতিক্রম করতে যে সময় লাগবে সেটাকে বলা হচ্ছে পর্যায়কাল। আচ্ছা, এইটুকুর মধ্যে আই হোপ কারো কোনো কোশ্চেন থাকার কথা না। আচ্ছা, এরপরে আসি হচ্ছে আমরা স্পন্দন গতিতে। স্পন্দন গতিও ওয়ান কাইন্ড অফ পর্যায়বৃত্ত গতি, বাট এটার, জি বলো। ভাই ওই উপরে 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড, ওইটা কি বলছিলেন? আচ্ছা, ওটা বলছি যে হচ্ছে কালিক পর্যায়বৃত্তটা হচ্ছে এমন একটা ফাংশন, যেই ফাংশনের মধ্যে তুমি যেই ভ্যালু ইনপুট দাও না কেন আউটপুট সবসময় সেম আসবে। 1 মিনিটের মধ্যে কোনো কিছু যদি আউটপুট দিতে পারবা না, বাট এর ইনপুট দিতে পারবা না, এর আউটপুট সবসময় কি 60 সেকেন্ডই হবে না? 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড, এটা কি কখনো চেঞ্জ হবে? না ভাই। না। সো এইটা হচ্ছে কালিক পর্যাবৃত্ত। কালিক পর্যাবৃত্তি মানে যেখান থেকে হচ্ছে আমরা কোনো মান পাই বা হচ্ছে সময়ের কোনো ধারণা পাই, সেটা হচ্ছে কালিক পর্যাবৃত্ত। এগুলো জাস্ট নর্মাল সংজ্ঞা পড়ে যাবা। আচ্ছা, এখন স্পন্দন গতিটা আসি। স্পন্দন গতিও ওয়ান কাইন্ড অফ হচ্ছে পর্যাবৃত্ত গতি। তো এই স্পন্দন গতিটা একটি স্পেশাল পর্যাবৃত্ত থেকে, কারণটা কি? পর্যাবৃত্ত গতি তো নির্দিষ্ট সময় পর পর ঠিক একই দিক থেকে অতিক্রম করবে, আর স্পন্দন গতিটা হচ্ছে তার গতিপথের এক সময় একদিকে এরপরে হচ্ছে বাকি যে সময়টুকু থাকবে সেটা হচ্ছে বিপরীত দিকে। মানে জিনিসটা কি? সাপোজ তোমরা হচ্ছে এখানে একটা সরল দোলক, যদি এখান থেকে হচ্ছে সরল দোলকটা এইভাবে টান দিলে ছেড়ে দিলা, তাহলে সে প্রথম অর্ধেক পথ বা অর্ধেক সময় এই দিকে যাচ্ছে, এরপর যাইতে যেতে 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 সে এখানে আবার আসছে, দেন আবার এইখান থেকে যাওয়ার সময় এই বাকি অর্ধেক পথ এদিকে যাচ্ছে না? এটাই বলছি যে এক সময় একদিকে যাবে এবং বাকি সময়টুকু তার বিপরীত দিকে যাবে। এই পাশে আসলে এই পাশে, এই যে দুইটা বিপরীত দিকে যাচ্ছে, এটুকুকে বলা হচ্ছে স্পন্দন গতি। স্পন্দন গতি আরেকটা উদাহরণ হচ্ছে যে স্প্রিং। এই স্প্রিংটাকে টেনে যদি তুমি ছেড়ে দাও, তাহলে ফার্স্টে প্রথমে স্প্রিংটা এরকম ভাবে লম্বা হয়ে এদিকে যাবে, দেন হচ্ছে আবার স্প্রিংটা সংকুচিত হয়ে এদিকে আসবে। তাহলে গতিপথের এক সময় একদিকে যাচ্ছে এবং বাকি সময় এই যে তার বিপরীত দিকে যাচ্ছে, এইগুলাকে বলা হচ্ছে স্পন্দন গতি। ওকে, আমি এখন আপনাদের একটু মেইন জায়গাতে চলে আসি। কাইন্ডলি আপনারা একটু ফুললি ভালোভাবে রেসপন্স করবেন, না বুঝলে আমাকে একটু বলবেন। এইটুকু পর্যন্ত তো বোঝা হয়েছে সবার, তাই না? জি ভাই। নাইম ভাইয়া ক্লাস করো ভাইয়া, লেখাগুলো রেখো একটু। সরল দোলন গতির সমীকরণ। আচ্ছা, এই যে আমরা কিছুক্ষণ আগে তোমাদেরকে উদাহরণটা দিয়ে বললাম যে এই যে দোলকটা যদি হচ্ছে আমরা এই পর্যন্ত টেনে ছেড়ে দেই, তাহলে দোলকটা প্রথমে এইদিকে উঠবে, দেন এইদিকে যাবে, দেন আবার এইদিকে আসবে, দেন আবার এইদিকে যাবে। আচ্ছা, আমরা যখন স্প্রিং পড়ছিলাম, স্প্রিং এর মধ্যে একটা জিনিস পড়ছিলাম যে স্প্রিং এর হচ্ছে অতিক্রান্ত দূরত্ব তার ত্বরণের ঋণাত্মক মানের সমানুপাতিক, মানে এ সমানুপাতিক -x, এ সমানুপাতিক -x, যে তার ত্বরণ যেদিকে হবে সে তার বিপরীত দিকে যেতে চায়। মানে স্প্রিংটাকে যদি টেনে তুমি এইদিকে বল প্রয়োগ করো, স্প্রিংটা কোন দিকে যাইতে চাবে? স্প্রিংটা তার এই দিকে সরণ করতে চাবে। তার মানে বল যেদিকে প্রয়োগ করতেছো, সরণ তার বিপরীত দিকে ঘটার প্রবণতা আছে, তাই এটা হচ্ছে ঋণাত্মক চিহ্ন দিয়ে বোঝায় যে বিপরীত দিকে ত্বরণ নির্দেশ করতেছে। আচ্ছা, এই জিনিসটা আজীবন মাথায় রাখবা। যদি কখনো তোমাদেরকে বলে যে কোনো একটা বস্তুর গতি বা কোনো একটা সমীকরণ সেটা সলন্দরীয় গতির সমীকরণ কিনা, সেটা প্রমাণ করতে হলে তোমাদেরকে এই জিনিসটা প্রমাণ করতে হবে যে সেই বস্তুটার ত্বরণ তার ঋণাত্মক দূরত্বের সমানুপাতিক কিনা। যদি এটা প্রমাণ করতে পারো তাহলে বুঝতে পারবা যে ওইটা সলন্দোলক গতি। আচ্ছা, এই জিনিসটা মাথায় রেখো, সামনে একটা এক্সাম্পল দিব, তখন হচ্ছে এই জিনিসটা কাজে লাগবে। এখন আমরা আসি যে এইটাকে আমরা কি আকারে লিখতে পারি। এটাকে আমরা যে আকারে লিখতে পারি সেটা হচ্ছে f সমানুপাতিক -x, সমানুপাতিক চিহ্ন যদি উঠায় যায় তাহলে f = -kx। সরণ দোলন গতির বলের সমীকরণ, যেটা অ্যাকচুয়ালি আমরা স্প্রিং এর ক্ষেত্রে দেখছি f = -kx।
এটা ওয়ান কাইন্ড অফ স্প্রিং থেকে আসছে। এই পর্যন্ত বুঝি না এমন কোন জিনিস কি আছে? ভাই উপরেরটা আরেকবার রিপিট করেন। এই জিনিসটা বুঝাচ্ছে এটা যে একটা স্প্রিং কে যদি তুমি এই পাশে বল প্রয়োগ করো তাহলে এরপরের সিনারিওটা কি হবে? স্প্রিংটা হচ্ছে এইভাবে প্রসারিত হবে। বাট তুমি এই বলটা যদি ছেড়ে দাও স্প্রিংটা কি হবে? স্প্রিংটা এই পাশে ব্যাক করা শুরু করবে এবং ব্যাক করতে করতে সে এক সময় হচ্ছে এরকম সংকুচিত হয়ে যাবে। আবার কি হবে? আবার এরকম ভাবে বাউন্স খাবে, মানে এরকম কন্টিনিউয়াসলি বাউন্স খাইতে থাকবে না? যদি বাউন্স খেতে থাকে তাহলে সেখান থেকে আমরা কি অ্যাপ্লাই দেখতে পারি যে যখন আমরা বস্তুটাকে টেনে এই পাশে টেনলাম, ছেড়ে দিলাম, বস্তুটা এই দিকে যাওয়ার প্রবণতা কাজ করতেছে, বাট আমরা বল প্রয়োগ করছি কোন দিকে? এই দিকে। বস্তু সরার কথা ছিল কোন দিকে? এই দিকে, বাট বস্তু সরার প্রবণতা কোন দিকে? এই দিকে, পিছন দিকে ব্যাক করতে চায়। তো এটার জন্য অ্যাকচুয়ালি -x আমরা প্রয়োগ করি। ওকে নাইম, তুমি কি আসো? জি ভাই। আচ্ছা, আমি এখন হচ্ছে একটা প্রেজেন্টেশন দেখাবো, কাইন্ডলি এটা একটু খুবই ভালো করে মনোযোগ দিও। যদি এটা তোমরা বুঝতে পারো চ্যাপ্টারটা ওয়ান কাইন্ড অফ আজকে শেষ হয়ে যাবে, আর যদি এটা ভালো করে না বুঝো তাহলে ভাই আমার অনেক প্যারা হয়ে যাবে। সো আমি রিকোয়েস্ট করতেছি যে প্রেজেন্টেশনটা আমি এখন দেখাবো খুবই মনোযোগ দিয়ে দেখবা। এখান থেকে ড্রামের মুখটা ওয়ান কাইন্ড অফ কেটে ফেলবো। তো কেটে ফেলার পরের সিনারিওটা হচ্ছে তোমার এটা, দাঁড়াও আমি হচ্ছে এই ড্রামের এই মুখটুকু কেটে ফেলছি এবং এইখানে যে এই যে তার মুখটা ছিল সেই মুখটা ঢাকনাটা সরাই ফেলছি, তাহলে আমরা ঠিক এই সিনারিওটুকু পাচ্ছি। আচ্ছা, এখন আমাদের মেইন যে কাজটা হচ্ছে যে আমরা হচ্ছে একে বাইরে থেকে একটা লাইট দিব, এই পাশ থেকে হচ্ছে একটা লাইট দিব। লাইট দিলে এই লাইটটা এই ফুটার মধ্যে দিয়ে গিয়ে পিছনে একটা কাগজের মধ্যে প্রতিপ্রভা সৃষ্টি করবে। জিনিসটুকু আমি যদি ক্লিয়ার করি, যে সাপোজ এই যে হচ্ছে আমাদের সেই চালের বা হচ্ছে ড্রামের এই মুখটা, যেটার মেইন মুখটুকু আমরা ঢাকনাটা সরাই ফেলছি। আচ্ছা, এখন যদি আমি এই পাশ থেকে একটা লাইট দেই, লাইটটা এমন না যে লাইটটা শুধু এইখানে এই বরাবরই যাচ্ছে। লাইটটা অ্যাকচুয়ালি লাইটটা এমন না যে শুধু লাইটটা এই বরাবরই যাচ্ছে। লাইটটা হচ্ছে এইখানে যাচ্ছে, এইখানে যাচ্ছে, এইখানে যাচ্ছে, এইখানে যাচ্ছে, এই পাশে যাচ্ছে, এই পাশে যাচ্ছে। তো লাইটটা এই চতুর্পাশ দিয়ে যাচ্ছে, বাট সব পাশ কিন্তু তাকে বাধা দিবে। এই যে বৃত্তটা আছে, এই ড্রামটা তাকে চতুর্পাশ থেকে লাইটটা যাতে ওই পিছনের এই যে কাগজটা যে রাখা আছে সেই কাগজে যাতে লাইটের আলোটা না পড়ে সেজন্য বাধা দিবে। কিন্তু এই যে তোমার মাঝখানের ফাঁকা অংশ রয়েছে, এই ফাঁকা অংশ তো পুরাটুকু ফাঁকা, তার মানে এই লাইটটা সুন্দর মতন এটার ভিতর দিয়ে পাস করে চলে যাবে। লাইটটা যদি এটার ভিতর দিক দিয়ে পাস করে চলে যায়, তার মানে পিছনে যে কাগজটা আছে ধরলাম, সে কাগজের মধ্যে একটা দাগ সৃষ্টি হবে। লাইটটা যদি এটার মধ্যে দিয়ে চলে পিছনে কাগজে যায়, এই যে এটার মধ্যে দিয়ে লাইট চলে গেল এবং পিছনে কাগজে দাগ সৃষ্টি হলো। এইটুকু পর্যন্ত কি কি বুঝতে পারছি যে একটা লাইট একটা ড্রামের মুখ দিয়ে দিচ্ছে, আমাদের পিছনে হচ্ছে একটা দাগ সৃষ্টি হচ্ছে? নাইম, একটু রেসপন্স করো ভাইয়া। হ্যাঁ ভাই। ওকে, আমি এর পরেরটাতে আসতেছি। আচ্ছা, এখন এই যে ড্রামটা ছিল, এই ড্রামটাকে আমি হচ্ছে এই পাশ থেকে এবার ঘোরানোর ট্রাই করব। লাইক প্রত্যেকটা বাড়ি আমরা হচ্ছে ড্রামগুলাকে এইভাবে ঘুরাবো। ফার্স্টে যখন আমার হোলটা ছিল এই পয়েন্ট বরাবর, তখন সেই সিনারিওটা হচ্ছে এইটা। এখন যদি আমি ড্রামটাকে এই পাশ থেকে এইভাবে ঘুরাই, তাহলে হচ্ছে আমরা দেখবো যে এই হোলটা সরে এখানে আসছে, সিনারিও হচ্ছে এই সিনারিও। এইখানেও লাইট অ্যাকচুয়ালি এইভাবে এইভাবে সব পাশে যাবে, কিন্তু এই ঢাকনাটা লাইটটা বাধা দিবে। শুধুমাত্র এই পাশে হোল আছে দেখে লাইটটা এটার মধ্য দিক দিয়ে চলে যাবে এবং পিছনের পর্দায় আমাদের একটা দাগ সৃষ্টি করবে। আচ্ছা, এর পরের সিনারিও যেটা দেখবো, যে আবার যদি আমরা এই ঢাকনাটাকে আরো এই দিক থেকে ঘুরাইতে থাকি, প্রথমে ছিল এইখানে, ঘুরাইতে ঘুরাইতে ঢাকনা এইখানে আসছে, আবার ঘুরাইলে হোলটা এখানে আসবে। তো হোল যদি এইখানে থাকে তখন কি হবে? তখনও তো লাইট যাচ্ছে পুরাটুকুর মধ্য দিয়ে, বাট বাধা পাবে সব জায়গায়, শুধুমাত্র এই জায়গায় ফাঁকা দেখে লাইটটা পিছন দিকে চলে যাবে, এই জন্য আমরা একটা প্রতিভাবা দেখতে পাবো। আচ্ছা, দেন এরপরে কি হবে? যে আমরা যদি আবার এটাকে একটু ঘুরাই, তখন এই হোলটা এখান থেকে সরে এইখানে চলে আসবে, যেটা হচ্ছে এই সিনারিও।
এই যে হোলটা এখানে চলে আসছে, এবং তখন যদি আমরা লাইট দেই তাহলে এই ঢাকনাটার পিছনেও একটা দাগ সৃষ্টি হবে। অপস, পিছনেও একটা দাগ সৃষ্টি হবে। তাহলে আমরা জিনিসটা কি দেখতে পাচ্ছি, যে প্রথমে দাগ ছিল এইখানে, দেন দাগ হয়ে আসছে এইখানে, দেন দাগ হয়ে আসছে এইখানে, দেন দাগ হয়ে আসছে এইখানে। এটাকে যদি আমরা সিম্পলি একটু বোঝানোর ট্রাই করি, প্রথমে দাগ ছিল এইখানে, যেহেতু এটা আস্তে আস্তে হচ্ছে আমরা এই পাশ বরাবর ঘোরাচ্ছি, সো দাগটা হচ্ছে ঘুরতে ঘুরতে এইখানে চলে আসছে, এরপর এইখানে দাগটা চলে আসছে, এরপর এইখানে দাগটা চলে আসছে, এরপর এইখানে, দেন এইখানে। এই যে এইখানে ভাই দাগটা টাচ চলে আসছে, পিকচারে লাইট যেই দিকে থ্রো করা হয়েছে তো সেই দিকে তো আলোটা পড়ে নাই। আরে বাবা, এটা তাহলে তো আপনার নর্মাল পড়ে। এইটা আরেকটু এই পাশে নিয়ে এসে তীর চিহ্নটা এদিকে দিতে হ্যাঁ হবে। হ্যাঁ, ওটা তো তো তুমি বুঝতে পারছো। না আরে আমি ভাই, এটা তাছাড়া রেডি করছি বোঝা 2 যাচ্ছে মিনিটে। না। আচ্ছা যাই হোক, এই যে পয়েন্টটা আঁকছি, এই পয়েন্টটা হচ্ছে অ্যাকচুয়ালি এই সিনারিওর জন্য, যে এই পয়েন্ট বরাবর মানে এই যে এক্স অক্ষ বরাবর এই যে এই দাগটা বা এই যে দাগটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে এটা। দেন এটা যেহেতু আরো এই পাশ বরাবর ঘুরতেছে, তার মানে দাগটা ঘুরে এখানে আসবে, দেন আবার এখানে আসবে, দেন আবার এইখানে আসবে। এই যে দাগটা পাচ্ছি এটা হচ্ছে এইটা, যে যেটা আমরা পাচ্ছি এই যে ওয়াই অক্ষ বরাবর। প্রথমে দাগ ছিল এইখানে, এই যে এইটা, এরপর দাগ আসছে হচ্ছে এইখানে, যেটা হচ্ছে এইটা, এরপর দাগ আসছে হচ্ছে এইখানে, যেটা হচ্ছে এইটা। এরপর যেহেতু এটা আমরা আবার এই দিক বরাবর ঘোরাচ্ছি, সো দাগ এইখান থেকে যাবে, এইখানে যাবে, এইখানে যাবে, এন্ড আলটিমেটলি এইখানে যাবে, যেটা হচ্ছে এইটা। এই যে দাগ প্রথমে এইখানে ছিল, এখন মুভমেন্ট করে এইখান পর্যন্ত চলে আসছে। আচ্ছা, এরপর কি হবে, আমি যদি এটাকে আবার এই দিক বরাবর ঘুরাই এই ড্রামটাকে, তখন এই দাগটা সরতে 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 আবার এখানে আসবে, এই দাগটা সরতে সরতে আবার এখানে যাবে। তো জিনিসটা কি হলো, যে আমরা একটা এই যে বৃত্ত টাইপের বা একটা পর্যায়বৃত্ত টাইপের গতি পাচ্ছি, যে আমরা আলো দিচ্ছি, সে আলোটা মুভ করতে 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 আবার হচ্ছে এই পর্যায় পর্যন্ত এসে পড়তেছে। তো এইটাই হচ্ছে সরল দোলন গতি। বা আমার কথা হচ্ছে, মানে তোমাদের প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া এটা তো বুঝলাম, বাট এই জিনিসটা কেন পড়াচ্ছেন? ওকে, আমরা দেখাই যে এই জিনিসটা অ্যাকচুয়ালি কেন পড়ানো হচ্ছে। আচ্ছা, এই যে আমরা হচ্ছে তোমাকে এরকম টাইপের কিছু একটা ক্রিটিক্যাল বা খ্যাট টাইপের জিনিস বুঝাবো, যেটার জন্য আমি ওই জিনিসটা দেখাইছি, যে যখন হচ্ছে তোমার গতি শুরুটা হবে এইখান থেকে স্টার্টিং, তখন তোমার পয়েন্ট হবে এইটা। আচ্ছা, এরপর যখন এটা আস্তে আস্তে পয়েন্টটা যখন উপরের দিকে মুভমেন্ট করবে, পয়েন্টটা যখন আস্তে আস্তে উপরের দিকে মুভমেন্ট করবে, তোমার এটা আস্তে আস্তে উপরের দিকে যাইতে থাকবে, এবং এটা যাইতে 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 যখন আপার পয়েন্টে চলে যাবে, তখন তোমার এই পয়েন্টটাও মুভ করতে করতে এই আপার পয়েন্টে আসবে, যেটাকে বলা হচ্ছে হাইয়েস্ট পিক পয়েন্ট। আচ্ছা, এই মানে এই ড্রামটাকে, আগে আমরা ড্রামটা কি ছিল, ড্রামটা হচ্ছে এরকম ছিল, এইখানে হচ্ছে তার ড্রামের মুখ বা হোল ছিল, ড্রামটাকে আমরা এই বরাবর ঘুরাচ্ছি। এখন ড্রামটাকে যদি আমরা এই বরাবর ঘুরাই, তাহলে সেইটার সিনারিও হচ্ছে অ্যাকচুয়ালি এই যে টোটালটুকু হচ্ছে এটার সিনারিও। আচ্ছা, আমরা দেখি যে এই যে হাইয়েস্ট পিক পয়েন্টে আমরা এখানে পাইলাম, দেন এই পয়েন্টটাকে যদি আমরা আবার এই দিক দিয়ে ঘুরাই, তাহলে হচ্ছে এইরকম একটা পয়েন্ট পাবো। দেখো এইখান থেকে কি জিনিসটা আস্তে আস্তে কমে যাচ্ছে না? এইখান থেকে তো ভ্যালু উপরের দিকে বাড়তেছে, এইখান থেকে ভ্যালু কমে যাচ্ছে, এবং সেটাই দেখো এটা পাচ্ছি, যে এই যে আস্তে আস্তে ভ্যালু কমে যাচ্ছে। আচ্ছা, আমাকে একটা জিনিস বলো, এই যে এক্স অক্ষটা যে আছে, এই এক্স অক্ষের উপরের দিকের জিনিসগুলোকে আমরা কি ধরি? পজিটিভ ধরি, যে উপরে পজিটিভ ওয়াই অ্যাক্সিস আর নিচের দিকে নেগেটিভ ওয়াই অ্যাক্সিস, মানে এই টোটালটুকু নেগেটিভ। এই টোটালটুকু যদি হচ্ছে পজিটিভ হয়, তার মানে হচ্ছে আমার এই টোটালটুকু হচ্ছে নেগেটিভ হবে। তাই এই পয়েন্টটা যখন সরে এই নেগেটিভ এক্স অক্ষের এইদিকে যাচ্ছে, তখন গ্রাফটা আমার দেখো এই যে নেগেটিভের দিকে চলে যাচ্ছে, কজ এই পোর্শনের উপর থেকে তো ছিল হচ্ছে পজিটিভ ভ্যালু, এবং এই পোর্শনের টোটাল নিচের টুকু হচ্ছে নেগেটিভ ভ্যালু। তাই পয়েন্টটা যখন নিচের দিকে নামতেছে, এই যে গ্রাফটা হচ্ছে নেগেটিভ ভ্যালুর দিকে যাচ্ছে, এবং এই পয়েন্টটা আস্তে 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 যখন এইখানে আসবে, তখন দেখো এইটা হচ্ছে এটা সব থেকে বেশি দূরত্ব কাভার দিচ্ছে, যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় হাইয়েস্ট, মানে লোয়েস্ট পিক পয়েন্ট, সবচেয়ে ছোট পিক পয়েন্ট যেটা নেগেটিভ দিক থেকে। আচ্ছা, পজিটিভ দিক থেকে একটা হাইয়েস্ট পিক পয়েন্ট পাবো, নেগেটিভ দিক থেকে একটা লোয়েস্ট পিক পয়েন্ট পাবো। দেন এই পয়েন্টটা ঘুরতে 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 আবার তার আগের ইনিশিয়াল পজিশনে আসবে, এবং তখন এই বিন্দুটা এইখানে পৌঁছে যাবে।
জিনিসটা হচ্ছে আমি যখন পড়াবো তখন আর একটু ক্লিয়ার হবে, আমি তোমাদের আগাম একটু ধারণা দিয়ে দিলাম। তোমরা কি এই পর্যন্ত কি বুঝতে পারছো? হ্যাঁ ভাই, মোটামুটি ভাই। ওকে, মোটামুটি বুঝতে পারলেই হবে। আমরা একটু খাতা কলমের দিকে ব্যাক করি। নাইম, তোমার কোনো কোশ্চেন ছিল না? ছিল তো তুমি তো ভাই, নাই। ওইটা যদি কোনো স্পিডের কথা চিন্তা করি, উপরে যদি উঠতে যায় তাহলে তো তাই কম স্পিডে যাবে, আর যখন ছাইড়াতে হবে তখন সবচেয়ে বেশি স্পিডে যাবে, তো সেইটা উপরে থাকার কথা ছিল। আচ্ছা, বুঝতে পারছি। এটা বুঝতে পারছি যে তোমার মাথায় বিন্দু মাত্র পরিমাণ কমন সেন্স নাই, গরু। আচ্ছা দেখো, এদিকে দেখো, ওটা বুঝে যাবা। আচ্ছা, এখন আমরা যে জিনিসটা পড়াবো যে হচ্ছে সরল দোলন গতিটা যে পড়তেছে, এগুলা সমীকরণটা কি হবে। তো সেই সমীকরণটা আমরা অ্যাকচুয়ালি এখন ডিরাইভেশন করব। খুবই সিম্পল ডিরাইভেশন। হচ্ছে এই যে হচ্ছে একটা বস্তু পর্যায়বৃত্ত গতিতে আছে, ধরলাম এই বস্তুটা এই যে পৃথিবী সূর্যকে কেন্দ্র করে এই পাশ থেকে ঘুরতেছে। তো তার মানে সূর্যের গতি আমরা কিছুক্ষণ আগে দেখে আসলাম, যেটা একটা পর্যায়বৃত্ত গতির উদাহরণ। তো সেটার সমীকরণটা বের করব কিভাবে। ধরলাম সে প্রথমে ছিল এইখানে, এরপর এখান থেকে সরে হচ্ছে সে এইখানে আসলো। তাহলে তার এটাকে কি বলা হয়, চাপ। সে কতটুকু চাপ অতিক্রম করলো, এই যে এইখান থেকে এইটুকু চাপ অতিক্রম করলো, এবং সেটা কোনটুকু, সেটা হচ্ছে এইখান থেকে এইটুকু। এটাকে এক্স অ্যাক্সিস, এটাকে যদি ওয়াই অ্যাক্সিস ধরি, পৃথিবী এখান থেকে স্টার্ট করে এই পর্যন্ত আসছে। ধরলাম এখানে থেটা কোণ সে তৈরি করছে। আচ্ছা, এই যে সে এখানে লাস্ট পয়েন্ট পর্যন্ত আসছে বা ফাইনাল পয়েন্ট, এখান থেকে এটার উপরে একটা লম্ব টানি। লম্ব যদি টানি তাহলে আমরা দেখতে পারবো এই কোণ যা, এই কোণ তা, কজ একটা আরেকটার একান্তর কোণ। আচ্ছা, একান্তর কোণ যদি হয়, এটাকে ও, এটাকে পি, এটাকে এন যদি দেই, এই সমীকরণ, এই ত্রিভুজ ও পি এন থেকে আমরা কি এটা লিখতে পারি না যে সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ। কিভাবে লম্ব বাই অতিভুজ? এই যে ওপিএন ত্রিভুজের মধ্যে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ। তার মানে সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ। লম্ব ও এন, অতিভুজ ও পি, সেই জিনিসটুকুই আমরা লিখছি। আচ্ছা, এখন আমরা যে জিনিসটা দেখবো যে ও এন সমান সমান কি, যে এটা এক্স অক্ষ বরাবর গেছে, তার মানে আমরা ধরে নিব যেটা এক্স ডিস্টেন্স গেছে, এইটুকু হচ্ছে আমাদের এক্স ডিস্টেন্স। আচ্ছা, তাহলে ও এন এর পরিবর্তে আমরা কি বসাবো, এক্স। আচ্ছা, আর ওপি জিনিসটা কি, এই যে দেখি ওপি কি হচ্ছে এইটুকু ব্যাসার্ধ না, এইটুকু হচ্ছে ব্যাসার্ধ। আচ্ছা, এইটুকু ব্যাসার্ধ, এইটুকুও ব্যাসার্ধ, এইটুকুও ব্যাসার্ধ, এইটুকুও ব্যাসার্ধ। পর্যায়বৃত্ত গতির ক্ষেত্রে ব্যাসার্ধটা মানে হচ্ছে হাইয়েস্ট লেন্থ। এই হাইয়েস্ট লেন্থের একটা নাম আছে, যেটাকে বলা হচ্ছে বিস্তার বা অ্যামপ্লিটিউড। তো ওপি এর পরিবর্তে আমরা লিখবো এ, কজ এইটুকু পয়েন্ট হাইয়েস্ট ব্যাসার্ধকে বলা হচ্ছে বিস্তার, বা এইটুকু যেহেতু ব্যাসার্ধ তাই এটার আরেকটা নাম হচ্ছে বিস্তার। এই যে বিস্তার, 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 সব পাশে বিস্তার। আচ্ছা, তাহলে এটাকে আমরা সাজায় লিখতে পারি এক্স ইকুয়ালস টু এ সাইন থিটা। এইটুকু পর্যন্ত কি বুঝতে পারছি নাকি পারি নাই, এইটুকু আমাকে একটু জানাবো। ভাই সেকেন্ড লাইনটা বুঝি নাই। এটা নাকি এটা? সেকেন্ডটা। এটা। আচ্ছা, না ভাই, নিচেরটা, নিচেরটা, উপরেরটা নিচে। বুঝছি। আচ্ছা আচ্ছা, আচ্ছা, আমি বুঝাচ্ছি বুঝাচ্ছি, এইটুকু বুঝাচ্ছি যে এই ওপিএন ত্রিভুজে সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ লিখলাম। এখন এই যে লম্ব যে জিনিসটুকু লিখছি সেটা ও এন, এক্স অক্ষ বরাবর যাচ্ছে, তার মানে অ্যাকচুয়ালি বস্তুটা এইখান থেকে এইটুকু কতটুকু ডিস্টেন্স অতিক্রম করছে, এই যে এক্স মিটার ডিস্টেন্স অতিক্রম করছে, তাই ও এন এর পরিবর্তে এক্স লিখবো। আর ওপি মানে হচ্ছে এটা একটা ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ। পর্যায়বৃত্ত চ্যাপ্টারে ব্যাসার্ধকে বলা হয় হাইয়েস্ট লেন্থ, এবং যেই লেন্থটার আরেকটা নাম হচ্ছে অ্যামপ্লিটিউড বা বিস্তার। এই জন্য ওপি এর পরিবর্তে আমরা এ লিখবো। এখন এটাকে এই পাশে গুণ করে দিবা, আর এই গুণ, তাহলে এই পাশে এক্স থাকতেছে, এ ইন্টু সাইন থিটা। এই পর্যন্ত কি তাহলে বুঝতে পারছি নাই?
ভাই ওই যে উপরের ওইখান থেকে বুঝি নাই, যে ওপিএন একটু একটু আবার বলো তো। ওপিএন সাইন থিটা সমান শূন্য, এই থেকে দেখতে পাইনি এভাবে। এটা আচ্ছা, আরেকবার বুঝিয়ে দিচ্ছি। এই যে ও পি এন, এইটার মধ্যে যদি কোণ আমাদের এইটা হয়, তাহলে এইটা হচ্ছে আমাদের লম্ব, এটা হচ্ছে আমাদের ভূমি, এবং এটা হচ্ছে আমাদের অতিভুজ। তাহলে এইটার ক্ষেত্রে সাইন থিটা সমান সমান কি লেখা যাবে? লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, ওপি। আচ্ছা, এখন ও এন, এটাকে আমরা ধরে নিছি এটার ভ্যালু হচ্ছে এক্স, এবং ওপিটা যেহেতু হচ্ছে একটা বৃত্তের ব্যাসার্ধ, এবং পর্যায়বৃত্তের ক্ষেত্রে এই ব্যাসার্ধটাকে বলা হচ্ছে এ, তার মানে আমরা ওপি এর পরিবর্তে লিখবো এ। তাই আমরা লিখতে পারতেছি এক্স বাই এ। এখন এটাকে এটার সাথে আর গুণ করে দিলে এ এটার সাথে গুণ হয়ে যাবে, এই পাশে এক্স থাকতেছে। এখনো কি বুঝি নাই? বুঝছি না, দেখে তো তাই। এখনো বুঝো নাই? কিছু করার নাই রে ভাই, একটু একটু মনোযোগ দাও। আচ্ছা, ওমেগার একটা আমরা সূত্র জানি, ওমেগা সমান সমান থেটা বাই টি। ওমেগা হচ্ছে একটা বেগ, কৌণিক বেগ সমান সমান কৌণিক দূরত্ব ডিভাইডেড বাই সময়। তোমাদের সেকেন্ড থার্ড চ্যাপ্টার এটা পড়ায় আসছি। তো এইখান থেকে আমরা থেটা সমান সমান কি লিখতে পারি? ওমেগা টি, আর গুণ হয়ে গেল। এখন এই থেটার ভ্যালুটা আমরা এখানে ইনপুট করব, যে আমরা পাচ্ছি x ইকুয়ালস টু a sin ওমেগা টি। দিস ইজ দ্য জেনারেল ইকুয়েশন অফ এনি পিরিয়ডিক ফাংশন। যে কোনো পর্যায়বৃত্ত গতির জন্য এটা হচ্ছে আমাদের জেনারেল সমীকরণ। এই পর্যন্ত কি বুঝছি নাকি বুঝিনি, এটা আমাকে একটু জানাবো, বিকজ এটা অনেক ইম্পর্টেন্ট। বুঝছি। তারা যে কি বুঝছেন সেটাই বুঝছেন, তাহলে আমি বুঝি নাই যে আপনারা কি বুঝছেন। আচ্ছা, আমরা এখন একটু যাব হচ্ছে, কই যাব কই যাব কই যাওয়া যায়? টাইপ 3 কেস 1। এখন কেস 1 লেখো। কেস 1 এর মধ্যে আমরা যে জিনিস, দাঁড়াও। কেস 1 এর মধ্যে আমরা যে জিনিসটা দেখব, যে আমরা যে এই যে পড়লাম যে x ইকুয়ালস টু a sin ওমেগা টি, এইটা কখন? যখন আমাদের বস্তুটা এইখান থেকে এইভাবে যাচ্ছে। আচ্ছা, এখন সাপোজ ধরো কখনো যদি আমি বলে দেই যে বস্তুটা আসলে এইখান থেকে না, আগে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে ফেলছে, আগে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করা আছে, এখন এইখান থেকে বস্তুটা ঘুরে ঘুরে আবার এই পর্যন্ত আসবে। তো তখন হচ্ছে এই যে আমাদের আগে একটা দূরত্ব অতিক্রম করা আছে, তো সেটার জন্য কি করতে হবে? এই সিনারিওটা ওয়ান কাইন্ড অফ এইটার মতো, যে সাপোজ ধরো এইখান থেকে সবাই একই সাথে রেস করা শুরু করছে, এইখান থেকে সবাই একই সাথে রেস করা শুরু করছে, এখানে গিয়ে কোনো একটা ফিনিশিং পয়েন্ট। বাট কোন একটা লোক যদি আগে একটা নির্দিষ্ট দূরত্ব থেকে দৌড় দেওয়া শুরু করে, তার মানে এই দূরত্বটুকু হচ্ছে আমাদের বাদ দিতে হবে বা কাউন্ট করতে হবে। সেটা অ্যাকচুয়ালি এখানে করবো, যে আগের থেকে যদি সে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করা থাকে, তখন সেটার জন্য এই সমীকরণটা কি হবে? আর কিছু হবে না, x ইকুয়ালস টু a sin ওমেগা টি প্লাস ডেল্টা। এইটাকে বলা হচ্ছে আদি দশা। আদি দশা বা আদি দশা কোণ, যেহেতু এই সাইনের টোটালটুকু হচ্ছে কোণ, তাই এটাকে বলা হচ্ছে আদি দশা কোণ। আমরা একটু চিত্র আঁকি। বস্তুটা আগের থেকে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে এখানে ছিল, দেন এইখান থেকে যদি সে এখন গতিশীল হয়, তখন সেটার জন্য পর্যাবৃত্তের সমীকরণ হচ্ছে x ইকুয়ালস টু a sin ওমেগা টি প্লাস ডেল্টা। এখান থেকে আমরা যেই দুইটা জিনিস বের করব, x এর ম্যাক্সিমাম ভ্যালু এবং x এর মিনিমাম ভ্যালু।
তোমরা আমাকে কি বলতে পারবা যে এই দুইটার মধ্যে না, তোমরা তোমরা তো অনেক সুন্দর পারো। সো আমি যদি এটা বলি যে 5x y সমান সমান 5x, এখানে y এর হাইয়েস্ট মান কত হতে পারে? 9, ভাই ইনফিনিটি পর্যন্ত দিতে পারে। ইনফিনিটি হতে পারে, রাইট, গুড কোশ্চেন। আমি যদি বলে দেই x এর ভ্যালুটা এমন ভাবে আসবে যে যেটা অ্যাকচুয়ালি 0 থেকে শুরু করে তোমার 5 পর্যন্তর মধ্যে, তাহলে এখন বলো এই y এর সবচেয়ে হাইয়েস্ট ভ্যালু কত? ভাই এটা তো এখানে তো ভাই শর্ট তো মিলবে না, 5 এর নিচে হইতে হবে, 5 তো অলরেডি আছে। আচ্ছা হ্যাঁ, সমস্যা তো নাই, লেস দ্যান মানে ইকুয়াল x দিতে এর হবে। ভ্যালু 0 থেকে 5 এর মধ্যে তুমি ইনপুট দিতে পারবা এখানে, তাহলে তোমার y এর ভ্যালুটা কত আসবে, হাইয়েস্ট ভ্যালু কত ও আসবে? ওয়াই এর ভ্যালু 4 বাই 20 আসবে। 20 আসবে, কারণ কি এখানে x এর হাইয়েস্ট ভ্যালু হচ্ছে তুমি কত ধরতেছো, 4। 4। এই 4 এর কারণে এখানে যদি 4 ইনপুট দাও, 4 5 20 আসতেছে। এইটুকু পর্যন্ত কি ক্লিয়ার? এটা নর্মাল কমন সেন্স। আচ্ছা, আমি এটা কেন শিখাইতেছি আরেকটা জিনিস দেখো, যে সাপোজ ধরো এখানে আহ তোমার সাইন আছে, সাইন থিটা আছে। আচ্ছা, এইটার একটা ম্যাক্সিমাম ভ্যালু পাবো এবং এইটার একটা হচ্ছে মিনিমাম ভ্যালু পাবো। তো ম্যাক্সিমাম ভ্যালু সাইন থিটার কত? 1। মিনিমাম ভ্যালু সাইন থিটার কত? 0। 0। আচ্ছা, তার মানে সাইন থিটার ম্যাক্সিমাম ভ্যালু পাবো, মিনিমাম ভ্যালু পাবো। এখন আমাদের এখানে বলতো, এখানে এক্স এর ভ্যালু যদি 4 না দিয়ে এক্স এর আমরা হচ্ছে মিনিমাম ভ্যালুটা দিতাম 1 দিতাম, তাহলে এখানে আমাদের অ্যান্সার কত আসছো? 5 একে 5। আমরা এটা দেখতে পাচ্ছি এক্স এর ভ্যালু যদি আমরা মিনিমাম দেই আমাদের ফাংশনের ভ্যালু হচ্ছে মিনিমাম আসবে। আমরা এক্স এর ভ্যালু যদি ম্যাক্সিমাম দেই আমাদের ফাংশনের ভ্যালু হচ্ছে ম্যাক্সিমাম আসবে। এটা কি বুঝতে পারছি যে এইটা দুইটা যখন গুণ থাকবে তখন এই ফাংশনটার ভ্যালু যদি বড় হয় তাহলে আমার এই ফাংশনটা বড় পাবো, এই ফাংশনের ভ্যালু ছোট হয় এটা ছোট পাবো। এইটুকু পর্যন্ত কি ক্লিয়ার? এটুকু সবাই ক্লিয়ার, এটুকু না ক্লিয়ার হওয়ার কিছুই নাই। তাহলে আপনারা আমাকে এখানে বলে দেন যে এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু এই ফাংশন থেকে কত পাবো এবং এক্স এর মিনিমাম ভ্যালু এই ফাংশন থেকে কত পাবো। যদি ম্যাক্সিমাম ভ্যালু পাইতে হয় আমাদের এখানে দেখি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা বা আমরা ইনপুট দিতে পারবো কোনটুকু, এই সাইনের পরের পোর্শনটুকু। আচ্ছা, কারণ কি এই যে ব্যাসার্ধ, ব্যাসার্ধ মানেই হচ্ছে বিস্তার, এটা সবসময় ফিক্স থাকবে, আমরা সময় টময় আদি দশা এগুলা হচ্ছে চেঞ্জ করতে পারবো। তার মানে আমাদের সাইনের ভ্যালু যদি ম্যাক্সিমাম হয় তাহলেই হচ্ছে আমরা এই ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু পাবো। এখন সাইনের ভ্যালু ম্যাক্সিমাম কখন? সাইনের ভ্যালু ম্যাক্সিমাম হচ্ছে যখন 1 হয়। তো 1 এর সাথে যখন আমি এ গুণ করে দিব তখন হচ্ছে আমরা কি পাবো? শুধুমাত্র এ পাবো। আচ্ছা, এখন সাইনের ভ্যালু মিনিমাম কখন? সাইনের ভ্যালু মিনিমাম হচ্ছে 0। তো এটার সাথে যদি 0 গুণ করি তাহলে আলটিমেটলি ফাংশন হচ্ছে আমাদের আসবে 0। তার মানে আমরা এটা বুঝতে পারতেছি যে এইটা হচ্ছে আমাদের পর্যায়বৃত্তের মেইন সমীকরণ। এটা হচ্ছে আমাদের পর্যায়বৃত্তের মেইন বা বেসিক সমীকরণ। এই সমীকরণ থেকে আমরা দুইটা করোলারি দেখতে পাচ্ছি, যে এর মধ্যে একটা হচ্ছে যে ম্যাক্সিমাম ভ্যালু কখন আসবে এই ফাংশনটা থেকে, আর একটা হচ্ছে মিনিমাম ভ্যালু কখন আসবে এই ফাংশনটা থেকে। এইটুকু পর্যন্ত আই হোপ সবার ক্লিয়ার, খুবই নর্মাল জিনিসপত্র বুঝাইছি। নাইম, কথা বলো। হ্যাঁ ভাই। ওকে, সেকেন্ড কেসে চলে ভাই, যাই। আপনার এটা হ্যাঁ কি হ্যাঁ হ্যাঁ বলছেন তো রিপিট করেন, এই বলো যে বলো বলো বলো। এক্স মিনিমাম এই যে 0 যেটা। 0। আচ্ছা, এইটা আসতেছে এক্স, এক্স কোথায়? এই যে এক্স এখানে। এই ফাংশনের মিনিমাম ভ্যালু কখন হবে? যখন সাইনের ভ্যালু মিনিমাম হবে। সাইনের ভ্যালু আমরা এই যে এখানে দেখে আসতেছি, সাইনের ভ্যালু হচ্ছে এখানে মিনিমাম কত? সাইনের ভ্যালু হচ্ছে মিনিমাম 0 হইতে পারে, কজ সাইনের ভ্যালু হচ্ছে 0 ডিগ্রিতে 0, 90 ডিগ্রিতে 1। তার মানে সাইনের মিনিমাম ভ্যালু হচ্ছে 0। এখানে যদি 0 ইনপুট করি তাহলে হোল টার্ম 0 হয়ে যাচ্ছে, এই জন্য এক্স এর মিনিমাম ভ্যালু হচ্ছে 0। আচ্ছা, কেস 2 তে যাই। কেস 2 তে আমরা যে জিনিসটা দেখবো যে আমরা হচ্ছে দূরত্ব এক্স মানে আমরা জানি দূরত্ব, দূরত্ব সমান সমান এ সাইন ওমেগা টি, এটা আমরা জেনে আসছি। আচ্ছা, দূরত্ব থেকে যদি আমাদের বেগে চাইতে হয় তাহলে আমাদের কি করতে হবে? সেকেন্ড চ্যাপ্টারে পড়া,
আমি আবার একটু রিপিট করে দিচ্ছি যে সাপোজ ধরো তোমরা একটা ডিস্টেন্স জানো, এক্স জানো বা হচ্ছে এস জানো, এইখান থেকে যদি তোমরা বেগে যাইতে চাও তাহলে কি কোন সূত্রটা অ্যাপ্লাই করতে হবে? ভিটি নাকি ভাই? এটা কি মনে আছে? জি। নাইম, এটা একটু মনোযোগ দাও ভাই। যে আমরা যদি হচ্ছে দূরত্ব দেওয়া থাকে সেটাকে যদি ডিফারেন্সিয়েশন করি বেগ পাবো, আবার এই বেগটাকে যদি আবার ডিফারেন্সিয়েশন করি তাহলে হচ্ছে আমরা ত্বরণ পাবো। সিম্পলি ত্বরণ যদি থাকে সেটাকে যদি ইন্টিগ্রেট করি তাহলে হচ্ছে আমরা বেগ পাবো, আবার বেগটাকে যদি হচ্ছে আমরা ইন্টিগ্রেট করি তাহলে হচ্ছে আমরা দূরত্ব পাবো। দূরত্বকে ডিফারেন্সিয়েশন করলে বেগ, বেগকে ডিফারেন্সিয়েশন করলে ত্বরণ, ত্বরণকে ইন্টিগ্রেশন করলে বেগ, বেগকে ইন্টিগ্রেশন করলে সরণ। আচ্ছা, তাহলে এই সমীকরণটা হচ্ছে দূরত্বের সমীকরণ। এই দূরত্বের সমীকরণ থেকে যদি আমরা বেগের সমীকরণ পাইতে চাই তার মানে এটাকে আমাদেরকে টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করতে হবে। ওকে, টাইমের রেসপেক্টে এই ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করি। এ কনস্ট্যান্ট, তাই বাইরে চলে আসবে ডিডিটি অফ সাইন ওমেগা টি। সাইন কে করলে ডিফারেন্সিয়েশন আমরা পাবো কজ, ভিতরে যা আছে তাই থাকবে, বাট যেটাকে এক্স ধরছি সেটা কি আদৌ এক্স? না, সেটা আদৌ এক্স না, তার মানে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করব। আচ্ছা, এ কজ ওমেগা টি আমরা লিখে ফেলবো যেভাবে আছে। ওমেগা কনস্ট্যান্ট, তাই ওমেগা বাইরে চলে আসলো এবং ডিডিটি অফ টি কে করলে আমরা পাচ্ছি 1, তাহলে আমরা পাচ্ছি এ ওমেগা কজ ওমেগা টি। এটা হচ্ছে আমাদের পর্যায়বৃত্ত গতির বেগের সমীকরণ। আপনারা কি এই জিনিসটুকু বুঝতে পারছেন নাকি পারেন না আমাকে একটু বলবেন। যে হচ্ছে এই একটা ফাংশন ছিল, সেই ফাংশনের দুই পাশে আমরা টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলাম, এই যে ডিফারেন্সিয়েশন ইনপুট আনলাম। এখন এইটুকুকে যদি ডিফারেন্সিয়েশন করি এর মধ্যে এ কনস্ট্যান্ট, তাই বাইরে চলে আসবে। আচ্ছা, এ কনস্ট্যান্ট কিভাবে বসলাম? টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি, তার মানে টি বাদে, টি এর পোর্শনটুকু বাদে যা আছে সব কনস্ট্যান্ট। আচ্ছা, এ কে বাইরে আনলাম। এখন সাইন কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে সূত্র অনুসারে আমরা কস পাবো, কস এক্স লিখলাম। বাট এই যে এটাকে যে এক্স ধরে নিছি সেটা তো এক্স না, সেটা তো ওমেগা টি, তার মানে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। এই যে ডিফারেন্সিয়েশন করলাম, এখন এই দুইটার মধ্যে কনস্ট্যান্ট পার্ট ওমেগা, তাই ওমেগা বাইরে চলে আসলো এবং ডিডিটি অফ টি, টাইমের সাপেক্ষে টাইমকে ডিফারেন্সিয়েশন করলে আমরা 1 পাবো, তাই আমরা এটাকে সাজায় লিখলাম এ ওমেগা কস ওমেগা টি। এই যে বেগের সমীকরণটা আমরা লিখলাম, এটা কি বুঝছি নাকি বুঝি নাই? কেউ কিছুই বুঝি নাই? নাইম এন্ড রাফি? ক্লিয়ার। নাইম ঘুমাই গেছে, নাইম ছেলেটা ঘুমাই গেছে, আমি তো ভাইটা আছি জানতাম। ভাই ভাইটা। আচ্ছা, তুমি মনোযোগ দিচ্ছ না কেন নাইম, এটা বলো তো। পড়াগুলো তো পরে পাবা না রে ভাই। দেখতেছি ভাই। এইটার ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম ভ্যালু একটা পাবো এবং এইটার ক্ষেত্রে আমরা একটা মিনিমাম ভ্যালু পাবো।